সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক 2026 সেমিস্টার 3-কে টার্গেট রেখে আজকে আমাদের বাংলা প্রশ্নপত্র নিয়ে বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 বাংলা বিষয়ে তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের নাম্বার থাকছে 40 নম্বরে, ফুল মার্কস থাকছে এবং 1 ঘন্টা 15 মিনিটের তোমাদের পরীক্ষা হবে। আর এই প্রশ্নপত্র থেকে আসা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, তাই এই ভিডিওটা একেবারেই মিস করো না। আর এর পরবর্তীতে উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাইলে আমাদের চ্যানেল এনজয় এক্সাম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরবর্তী ভিডিওগুলিতে বাংলা বিষয় ছাড়া আর্টসের অন্যান্য সাবজেক্ট এছাড়াও সায়েন্স, আর্টস, কমার্স এর সাবজেক্টগুলি আমরা ভিডিও আনার চেষ্টা করব। প্রতিটি প্রশ্নই থাকছে সাজেস্টিভ এবং তোমরা কত পারছো এই 40 নম্বরের মধ্যে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিও শেষে। তো চলো তোমাদের জন্য প্রথম প্রশ্নপত্র কি রয়েছে দেখো। আজকের প্রথম প্রশ্ন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায় ছিল? দেখো, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস হচ্ছে যশোরে। মনে রাখবে তোমরা যে জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস হলো যশোরে, তোমরা এটা অবশ্যই জানো। আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল কত টাকা? আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল 5 টাকা, মনে রাখবে। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকেলেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন কার সঙ্গে? উত্তর, নরেশচন্দ্রের সঙ্গে। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরবার পরদিনই বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করেছিল নরেশচন্দ্রের সঙ্গে। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কোথায় বলে ব্রহ্মবাক্য সমান ড্যাশ? দেখো, কোথায় বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য? তাহলে অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বামুনহাটের মেলা হয় কোন মাসে? উত্তর হয়ে যাবে বামুনহাটের মেলা হয় চৈত্র সংক্রান্তিতে, মনে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, মহাভাষ্য কার লেখা? দেখো, মহাভাষ্য কিন্তু পতঞ্জলির লেখা, এটি মনে রাখবে, মহাভাষ্য পতঞ্জলির লেখা। পরের প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটির লেখক কে? দেখো, বাংলা ভাষা এটি বিবেকানন্দ অর্থাৎ স্বামী বিবেকানন্দ রচনা করেছিল, তাই বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলা এদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, তো আমরা কোনটা গ্রহণ করব? কলকাতার ভাষা বা কলকাতার ভাষা, অর্থাৎ অপশন নাম্বার ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, বাংলাদেশের অনেক ভাষা হলেও কলকাতার ভাষাটাকেই আমরা গ্রহণ করব। পরের প্রশ্ন, আব্দুল করিম খাঁ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? দেখো, তোমরা বইয়ে পড়েছ, আব্দুল করিম খাঁ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তোমরা অবশ্যই এটা কমেন্ট করে তোমরা জানাও। দেখো, প্রশ্নতে কিন্তু কলকাতায় এটা ভুল আছে, তো কোনটা হবে? আব্দুল করিম খাঁ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অবশ্যই তোমরা এটা কমেন্ট করে জানাও, তোমাদের জন্য আজ এই প্রশ্নটি। পরের প্রশ্ন আমরা চলে আসছি, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? দেখো, কবির কিন্তু মানুষকে সত্যের পথে থাকতে বলেছিলেন। পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গঘ ছিলেন কোথাকার কবি, কোথাকার চিত্রশিল্পী? তো কী হবে, কোথাকার কি? তো ভ্যান গঘ ছিলেন একজন চিত্রশিল্পী, এটি মনে রাখবে। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা, তিনি চিত্রশিল্পী ছিলেন। পরের প্রশ্ন, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। পুষ্পক কি? দেখো, পুষ্পক হচ্ছে, উত্তরে যাবে রথ। পুষ্পক একটি রথের নাম। পরের প্রশ্ন, কবি শ্রীজাত ধর্মের নামে দখলদারিকে কি বলেছেন? দেখো, কবি শ্রীজাত ধর্মের নামে দখলদারিকে বলেছেন প্রতিষ্ঠান আনুগত্য। পরের প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? দেখো, দিগ্বিজয়ের রূপকথা কিন্তু নবনীতা দেবসেনের লেখা, মনে রাখবে, দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা। পরের প্রশ্ন, পোডরাজ কে? দেখো, পোডরাজ 4টে অপশন তোমরা দেখতেই পাচ্ছ। পোডরাজ হলো দামা, দামার অপর নাম হলো পোডরাজ। ভিডিওর পরবর্তী যাওয়ার আগে তোমরা এর পরবর্তীতে কোন ভিডিও পেতে চাইছো, কোন সাবজেক্টের কিভাবে ভিডিও পেতে চাইছো, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, নাকি এরকম প্রশ্নপত্র ওয়াইজ, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটা তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। এখান থেকে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো, আমরা পরবর্তী সেটগুলো, প্রশ্নপত্রের সেটগুলো তোমাদের সাথে ভিডিও আকারে তুলে ধরবো। তো এই প্রশ্নগুলি যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। এরপরে দেখো, পোডরাজ রোদে বেরোয় না কতদিন হয়ে গেল? উত্তর হচ্ছে 3 দিন হয়ে গেল পোডরাজ রোদে বের হয় না। পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, যখন সময় সুবিধের না তখন কি করতে হবে? দেখো, যখন আমাদের সময় সুবিধের নয় তখন ব্যস্ত হতে হবে, নিদ্রা যেতে হবে, নাকি সমঝে পার হতে হবে? উত্তর হবে সমঝে পার হতে হবে।
এই সময়টা কঠিন সময় সমঝে পার হতে হবে। পরের প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে। দেখো ব্যাকরণ থেকে নেওয়া হয়েছে, উত্তরটি মনে রাখো, সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে। পরের প্রশ্ন, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলি উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হলো কোন কি? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলি উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হলো ধ্বনিবিজ্ঞান। পরের প্রশ্ন, বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা কয়টি? দেখো বাংলা উচ্চারণে মনে রাখবে 4টি কিন্তু অর্ধস্বর বা সেমি ভাওয়েল রয়েছে। র ধ্বনিটি একটি ড্যাশ ধ্বনি। দেখো র ধ্বনিতে কিন্তু এটি একটি কম্পিত ধ্বনি, মনে রাখবে। তাহলে র ধ্বনি কম্পিত ধ্বনি, দন্তস্ব উষ্ণ ধ্বনি, ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি, আর ঢয় শূন্য র এটি হচ্ছে তাড়িত ধ্বনি, মনে রাখবে। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে কি ব্যবহার করা হয়? দেখো শব্দের অর্থের অভিন্নতা কথার অর্থ হলো একই, বা শব্দের অর্থের সমার্থকতা বোঝাতে কি ব্যবহার করব আমরা? চারটে অপশন তোমরা দেখতেই পাচ্ছ। উত্তর হয়ে যাবে সমার্থকতা। দেখো শব্দের অর্থ অভিন্নতা মানে একই অর্থ বোঝাতে সমার্থকতা ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, দারুণ শব্দের আদি অর্থ কি? দেখো এখন দারুণ শব্দের অর্থ হচ্ছে কি? অত্যন্ত। কিন্তু আগে কি অর্থ ছিল? কাষ্ঠ নির্মিত, মনে রাখবে। দারুণ শব্দের আদি অর্থ হলো কাষ্ঠ নির্মিত। পরের প্রশ্ন, উপবাস শব্দটি অর্থ হলো নিকটে বাস, বর্তমান অর্থ অনাহার। এটি শব্দতে পরিবর্তনে কোন ধারার মধ্যে পড়ে? দেখো উপবাস মানে হচ্ছে নিকটে বাস, কিন্তু এখন উপবাস মানে কি? উপবাস থাকা মানে কি? অনাহারে থাকা বা না খেয়ে থাকা। তো এটা শব্দতে কি পরিবর্তন হলো? অবশ্যই রূপান্তর। আগের সাথে এখনকার কিন্তু কোনো মিল নেই, তাই এটি হয়ে গেল অর্থের রূপান্তর। পরের প্রশ্ন, থিজরাস হলো একটি ড্যাশ শব্দ। থিজরাস একটি ড্যাশ শব্দ। উত্তর হবে, থিজরাস হলো একটি গ্রিক শব্দ। থিজরাস এক ধরনের অভিধান, এটি গ্রিক শব্দ। পরের প্রশ্ন, শব্দার্থের প্রথম ভাগটির নাম কি? দেখো শব্দার্থের প্রথম ভাগটির নাম হচ্ছে সাধারণ অর্থ। এটি শব্দার্থের প্রথম ভাগ, মনে রাখবে। পরের প্রশ্ন, হাফ আখড়াই গানের জন্ম দেন কে? দেখো হাফ আখড়াই গানের জন্ম দেন মোহনচাঁদ বসু, মনে রাখতে হবে এটা। হাফ আখড়াই গানের জন্ম দেন মোহনচাঁদ বসু। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় কত সালে? উত্তর হয়ে যাবে 1917 সালে বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়। নেক্সট, ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন কে? ভারতের কৃষি গবেষণাকে দেখো, উত্তর হয়ে যাবে নীলরতন ধর। দেখো নীলরতন সরকার NRS এর প্রতিষ্ঠাতা। তো নীলরতন ধর ইনি একজন কৃষি গবেষণাগার, তিনি কৃষি গবেষণাকে ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন। পরের প্রশ্ন, নিচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি কে? নিচে খেলোয়াড়দের মধ্যে চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। মিহির সেন, আরতি সাহা, এরা তো সাঁতারের সঙ্গে যুক্ত। তাহলে ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছে ঝুলন গোস্বামী, মনে রাখবে। ঝুলন গোস্বামী এরা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ। তোমাদের কীরকম শূন্যস্থান পূরণও কিন্তু তোমাদের টাইপ আসবে, এরকম টাইপ। কি বলেছে? সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করলেন। তো কোথায় বসেছিলেন? বাগানে, শয়নকক্ষে নাকি বৈঠকখানায়? উত্তর হয়ে যাবে বৈঠকখানায়। সন্ধ্যার পর বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করলেন। পরের প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। তো এখানে কী হবে? যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। পরের প্রশ্ন, দিগ্বিজয় যেতে হবে ড্যাশ দিলেন সাজিয়ে। দিগ্বিজয়ে যেতে হবে, কে দিলেন সাজিয়ে? উত্তর হয়ে যাবে দুয়োরানি দিলেন সাজিয়ে। পরের প্রশ্ন, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। দেখো কীরকম পুনর্বিন্যাস তোমাদের টাইপের আসবে, দেখে নাও। আগে প্রশ্নটা দেখো, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। বাড়িতে হাতি 3 নম্বর, বাড়িতে হাতি আসিবা মাত্র তাহার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 4 নম্বর, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। তো এখন ক্রম অনুযায়ী অর্থাৎ কোনটা আগে কোনটা পরে। দেখো প্রথমে হচ্ছে আমরা এটাকে নিয়ে নিচ্ছি অপশন নাম্বার 2, যে বেলা এমন হলো বা এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। তারপর হয়ে যাবে অপশন নাম্বার 4, শহর হইতে 2 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারে হস্তি ছিল। তারপর হয়ে যাবে অপশন 1, পরের দিন বেলা 7টার সময় হস্তিনী আসিল,
তাহার নাম আদরিণী। তারপর অপশন 3, বাড়িতে হাতি আসিবা মাত্রই পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। আশা করি বুঝতে পেরেছ। পণ্যর বিন্যাস অর্থাৎ কোনটা আগে ছিল গল্পে সেগুলো আগে, তারপর পরে সেগুলো এমনি করে লিখতে হবে। অপশন নাম্বার গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, সত্য মিথ্যা নির্ণয় করতে বলছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ। ভাষা উন্নতির প্রধান উপায় লক্ষণ। এটা কি ঠিক? এটা একেবারেই ঠিক, মনে রাখবে এটি ঠিক। বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন। এটা কি ঠিক? না, এটা কিন্তু একেবারেই মিথ্যা। বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষা নয়, কলকাতার ভাষাকে ভিত্তিরূপে গ্রহণ করা উচিত। কলকাতার ভাষা অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। এটা কি ঠিক? এটা কিন্তু একেবারেই সঠিক। 4 নম্বর দেখো, চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত কলকাতার ভাষায় চলবে। একদমই ঠিক। চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত কলকাতার ভাষা চলবে, এটা পুরোপুরি সত্য। এবার দেখো 36 নম্বর প্রশ্ন, দূরপথের ছেলে তাকে ঢিল ছোড়ে। এটা কি সত্য? হ্যাঁ, পুরোপুরি এটাও কিন্তু সত্য। দূরপথের ছেলে তাকে ঢিল ছোড়ে। দূরপথ গজগজ করে আপন মনে, এটা কি সত্য? এটাও কিন্তু সত্য। তোমার সম্মুখে কলা দিই নারকেল দিই, এটা কিন্তু আমরা গল্পে পাইনি, তাহলে এটা মিথ্যা। ছাগল দিতে না পারলে মৎস্য দিই, এটা কিন্তু মিথ্যা। তাহলে অপশন নাম্বার খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন চলে আসবো, স্তম্ভ মেলানো। দেখো এরকম স্তম্ভ তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা কয়টি? দেখো উত্তর হয়ে যাবে 7টি। মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা 7টি, এটি মনে রাখবে। পরের প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম কি? দেখো খণ্ডধ্বনির অপর নাম হচ্ছে বিভাজ্য ধ্বনি। অপশন নাম্বার এ। একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় কি? যৌগিক স্বরধ্বনি। আর বাক্যে সুরের ওঠা পড়াকে বলে সুর তরঙ্গ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্নে আমরা চলে আসবো, আমি অকৃতি অধম গানটির রচয়িতাকে। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, রজনীকান্ত সেন। বলো বলো সবে গানটির রচয়িতাকে। দেখো বলো বলো সবে এই গানটির রচয়িতা হচ্ছে অতুল প্রসাদ সেন। বান এসেছে মরা গাঙে এই গানটির রচয়িতাকে। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ অর্থাৎ মুকুন্দ দাস। এবং ও দয়াল বিচার করো গানটির রচয়িতাকে। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি অতুল প্রসাদ সেন। আশা করি বুঝতে পেরেছো। চলে আসবো আমরা নেক্সট প্রশ্ন, অ্যাজারেশন অ্যান্ড রিজন। বিবৃতি এবং তার কারণের মধ্যে সঠিক সম্পর্ক নির্ণয় করো। এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে, তাই ভালো করে দেখো। বলছে নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি এবং পরের অংশটি কারণ। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। প্রথমে কি বলেছে? আমার জন্য অপেক্ষা করো। বিবৃতি 1, কারণ সময়টা খুব সুবিধের না। তাহলে কি হবে? আমরা অপশন ওয়াইজ বেছে নিচ্ছি, এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক কারণ। কবি বলেছেন আমার জন্য অপেক্ষা করো কারণ সময়টা কিন্তু খুব একটা সুবিধের নয়। এরপর চলে আসছি কেস বেসড প্রশ্নের সঠিক বিকল্পটি নির্বাচন করো। কেস বেসড কী বলেছে আগে প্রশ্ন দেখো। জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। উত্তর হয়ে যাবে আভিজাত্যের গৌরব। তো এই ছিল তোমাদের জন্য 40টি প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমাদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পরবর্তী অংশের জন্য কমেন্ট করে জানাও তোমাদের মতামত। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।